ওয়েলকাম স্টুডেন্টস, বাইনারি নির্মাণে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। আমরা ইভলিউশন সম্বন্ধে আলোচনা করছিলাম। আমি আলোচনা করতে চলেছি ডারউইনিজম এবং তার সঙ্গে সঙ্গে ল্যামার্কিজম সম্বন্ধে। তবে তার আগে ডারউইনিজম এবং ল্যামার্কিজম বুঝতে গেলে এবং ডারউইনের যে বিভিন্ন থিওরিতে যে বিভিন্ন কনসেপ্ট আছে, যেমন ন্যাচারাল সিলেকশন এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের ইভলিউশনারি গাইডিং ফোর্স কীভাবে বিবর্তনে সাহায্য করে, জেনেটিক ড্রিফট, তার সঙ্গে সঙ্গে মিউটেশন, ভ্যারিয়েশন ইত্যাদি, এই সমস্ত বিষয় বুঝতে গেলে অবশ্যই তোমাদেরকে একটি আইডিয়া রাখতে হবে। অর্থাৎ ইভলিউশন প্রকৃতপক্ষে আমরা কাকে বলবো, তো সেই সম্বন্ধে কিন্তু বেসিক আইডিয়া রাখতে হবে। এবং সেই কারণের জন্য আজকে আমরা আলোচনা করব যে ইভলিউশন অ্যাকচুয়ালি কি, বা বিবর্তন প্রকৃতপক্ষে কাকে বলে। দেখো, ইভলিউশন প্রকৃতপক্ষে অ্যাজাম্পশন, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে বিবর্তন কিভাবে হয়েছে সেটাকে ব্যাখ্যা করেছেন। তো সেই কারণের জন্য প্রথমেই আমি আলোচনা করব যে সাল ওয়াইজ, বা এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি সাল লিখেছি, তাহলে সাল ওয়াইজ বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন ফেমাস সায়েন্টিস্ট তারা ইভলিউশনকে কিভাবে ব্যাখ্যা করেছেন। তো প্রথমেই আমরা সেই সম্বন্ধে আলোচনা করব। দেখো, ইভলিউশন সম্পর্কিত ভাবনা প্রথমে শুরু হয় 1795 খ্রিস্টাব্দে, এবং 1795 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হাটন একটি থিওরি দিয়েছিলেন। সেই থিওরিকে বলা হয় থিওরি অফ গ্র্যাজুয়ালিজম। তো থিওরি অফ গ্র্যাজুয়ালিজমে তিনি এটা চেষ্টা করেছিলেন ব্যাখ্যা করার যে বিভিন্ন স্পিসিস গ্র্যাজুয়ালি, মানে খুব ধীরে ধীরে তারা কিভাবে পরিবর্তিত হচ্ছে, তো সেটি তিনি কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। ওকে, অর্থাৎ প্রথমে মানুষ যে বিশ্বাস করতো যে অরিজিন অফ স্পিসিস, প্রথমত স্পেশাল ক্রিয়েশনে মানুষ আগে বিশ্বাস করতো। অর্থাৎ তারা ভাবতেন যে ঈশ্বর দ্বারা প্রাণের সৃষ্টি হয়েছে, এবং পৃথিবীতে যে ডিফারেন্ট টাইপের স্পিসিস আছে, আমরা যে ভেরিয়াস টাইপস অফ স্পিসিস বর্তমানে পৃথিবীতে দেখতে পাই, বা ডাইভার্সিটি অফ দ্য স্পিসিস বর্তমানে দেখতে পাই, এটা মনে করা হতো যে সেগুলো আনচেঞ্জড ছিল, অর্থাৎ তার কোনো রকম পরিবর্তন হয়নি এবং ঈশ্বরই প্রধানত এগুলোকে সৃষ্টি করে গেছেন। কিন্তু 1795 সালে, আজ থেকে অনেক বছর আগে, বিজ্ঞানী হাটন চেষ্টা করেছিলেন ব্যাখ্যা করার যে একটি প্রজাতি কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন একটা প্রজাতিতে পরিণত হচ্ছে, এটা তিনি চেষ্টা করেছিলেন, এবং সেই থিওরিকেই বলা হয় থিওরি অফ গ্র্যাজুয়ালিজম। এর 3 বছর পরে 1798 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যালথাস একটি লেখা লিখেছিলেন, এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। ওকে, তাহলে ম্যালথাসের এই লেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। এবং এরপরে 1809 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যামার্ক যে থিওরি দিলেন সেটাই হলো ল্যামার্কিয়ান থিওরি, অর্থাৎ থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, বা যাকে আমরা বলবো অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ। এবং 1809 খ্রিস্টাব্দে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল, সেটি হলো ডারউইনের জন্ম হয়েছিল। তাহলে যে বছর ল্যামার্ক তার থিওরি পাবলিশ করছেন ইভলিউশন সম্বন্ধে, তো সেই বছরই কিন্তু ডারউইনের জন্ম হয়েছিল। 1809 খ্রিস্টাব্দে ডারউইনের জন্ম, ডারউইন বর্ন। ওকে, এরপরে এর 3 বছর পরে, অর্থাৎ ল্যামার্কের থিওরি পাবলিশ হওয়ার 3 বছর পরে, বিজ্ঞানী কুভিয়ার এক্সটেন্সিভ স্টাডি অফ ভার্টিব্রেট ফসিলস, অর্থাৎ ভার্টিব্রেট ফসিলসের ওপরে তিনি এক্সটেন্সিভ স্টাডি করেছিলেন, এবং তিনি যা স্টাডি করেছিলেন সেটাকে তিনি পাবলিশ করেছিলেন। তাহলে কুভিয়ার ভার্টিব্রেট ফসিলস, ফসিলস মানে কি? ফসিলস মানে যখন কোনো স্পিসিস কোনো পাললিক শিলাতে যখন চাপা পড়ে যায় এবং ধীরে ধীরে দীর্ঘ সময় পরে সেই পাললিক শিলাতে সেই স্পিসিস বা সেই প্রজাতি বা সেই জীবের একটা ছাপ থেকে যায়, এবং এরকম ছাপ সহ যে পাললিক শিলা, তো তাকেই আমরা বলবো ফসিলস। বিভিন্ন ভার্টিব্রেট ফসিলস যেমন মৎস্য বা ফিশেস, তার সঙ্গে সঙ্গে অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, বার্ডস, ম্যামালস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভার্টিব্রেট ফসিলস তিনি স্টাডি করেছিলেন। এর মধ্যে বা ফসিল স্টাডি করলে প্রধানত এরকম ধারণা পাওয়া যায় যে আগে কোনো স্পিসিস কীরকম ছিল। এবং তোমরা জানো যে হর্সের যে ইভলিউশন এবং এলিফ্যান্টের যে ইভলিউশন কিভাবে হয়েছে, অর্থাৎ বর্তমানে যে এলিফ্যান্ট বা হাতি আমরা দেখতে পাই এবং ঘোড়া আমরা যে দেখতে পাই, তাদের বিবর্তনগত ইতিহাস প্রধানত ফসিল স্টাডি করেই পাওয়া গিয়েছিল। অর্থাৎ তারা আগে কেমন ছিল এবং কিভাবে গ্র্যাজুয়ালি তারা চেঞ্জ হলো, তো এটাই হলো ফসিল স্টাডির গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রে বিজ্ঞানী কুভিয়ার ভার্টিব্রেট ফসিলসের ওপর এক্সটেন্সিভ স্টাডি করেছিলেন, এবং 1830 সালে বিজ্ঞানী লিয়েল প্রিন্সিপাল অফ জিওলজি এই বইটা লিখলেন। ওকে, এবং এই বইগুলো অর্থাৎ প্রিন্সিপালস অফ জিওলজি এবং তার সঙ্গে সঙ্গে ম্যালথাসের এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, এই দুটি বই কিন্তু ডারউইনকে ইন্সপিরেশন দিয়েছিল, ডারউইনকে ইন্সপায়ার্ড করেছিল অরিজিন অফ স্পিসিস বা প্রজাতির উৎপত্তি কিভাবে হয় সেই সম্পর্কে ইনভেস্টিগেট করতে। ওকে, এরপরে দেখো 1831 থেকে 1836 সাল, এই 5 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5 বছর বিজ্ঞানী ডারউইন প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ পর্যবেক্ষণ করেছিলেন, এবং সেই বিভিন্ন দ্বীপেতে ডিফারেন্ট টাইপের স্পিসিস পর্যবেক্ষণ করেছিলেন, এবং সেখান থেকে তিনি কিছু সিদ্ধান্তে এসেছিলেন। তাহলে 1831 থেকে 1836 সালে ডারউইন ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বাই HMS বিগল। HMS বিগল জাহাজে 1831 থেকে 1836 সাল পর্যন্ত ডারউইন
পৃথিবীর বিভিন্ন দ্বীপপুঞ্জ তিনি পর্যবেক্ষণ করে পৃথিবীর বিভিন্ন দ্বীপে যে ডিফারেন্ট স্পিসিস আছে সেগুলোকে তিনি স্টাডি করেছিলেন। এবং 1844 সালে ডারউইন একটি এসে লিখলেন, একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধের নাম হলো ডিসেন্ট উইথ মডিফিকেশন। তো ডিসেন্ট কাকে বলে? ডিসেন্ট মানে সিম্পলি আমরা ডিসেন্ট মানে বলতে পারি যে অফস্প্রিং বা সন্তান, অর্থাৎ আমাদের যারা সন্তান তো তারাই হলো ডিসেন্ট। ওকে, কিন্তু আমাদের থেকে সেই সন্তানের মডিফিকেশন হয়। তাহলে এটাই হলো প্রকৃতপক্ষে কনসেপ্ট বা আইডিয়া, মানে একটি পেরেন্টস থেকে তাদের সন্তানরা একটু ডিফারেন্ট হবে, অর্থাৎ তাদের মধ্যে মডিফিকেশন ঘটবে। কিন্তু এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম। তো ডারউইন বিভিন্ন প্রজাতির মধ্যে কিভাবে মডিফিকেশনস হয়েছে সেটা তিনি আলোচনা করেছিলেন। তো সেই যে সেই প্রবন্ধ, তো তাকে আমরা বলবো ডিসেন্ট উইথ মডিফিকেশন, এবং সেই প্রবন্ধের নাম অ্যাকচুয়ালি তাহলে এই ডিসেন্ট উইথ মডিফিকেশন এই প্রবন্ধ পাবলিশ করেছিলেন 1844 সালে বিজ্ঞানী চার্লস ডারউইন। এবং ডারউইনের থিওরির সঙ্গে আরও একজন সায়েন্টিস্টের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো তিনি হলেন ওয়ালেস। তো 1858 সালে বিজ্ঞানী রাসেল ওয়ালেস সেন্ড হিজ স্টাডি অফ ন্যাচারাল সিলেকশন টু ডারউইন। 1858 সালে ওয়ালেস ডারউইনের কাছে তার ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন সংক্রান্ত যে আইডিয়া বা ইভলিউশনারি যে গাইডিং ফোর্স, অর্থাৎ বিবর্তন ঘটানোর জন্য যে শক্তি বা ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, এরকম সম্পর্কিত তার যে আইডিয়া তার মাইন্ডের মধ্যে যেটা এসেছিল সেই লেখা তিনি ডারউইনকে পাঠিয়েছিলেন। ওকে, সেই সালটি হলো 1858। এবং 1859 সাল, এই সময় ইভলিউশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ডারউইন পাবলিশ করেছিলেন। এবং এরপরেই ইভলিউশন সম্পর্কে এক্সটেন্সিভ স্টাডি হয়। এবারে চলে এলো হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম, এবং হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়ামে এটা ব্যাখ্যা করা হয় যে কিভাবে একটি পপুলেশন থেকে নতুন একটি স্পিসিস তৈরি হতে পারে। ওকে, এখনো পর্যন্ত এই পর্যন্তই ইভলিউশন সম্পর্কিত স্টাডি হয়েছে। যে জায়গায় চলে আসবো যে প্রকৃতপক্ষে যেটা বলছিলাম যে প্রকৃতপক্ষে ইভলিউশন কাকে বলে। দেখো, ইভলিউশন মানে চেঞ্জ ইন জেনেটিক কম্পোজিশন অফ এ পপুলেশন। তাহলে ইভলিউশন মানে বর্তমানে যেটা বলা হচ্ছে বা বর্তমানে যে আইডিয়া যেটা নেওয়া হচ্ছে নিও ডারউইনিয়ান কনসেপ্টে যেটা বলা হয় যে ইভলিউশন মানে চেঞ্জ ইন জেনেটিক কম্পোজিশন অফ এ পপুলেশন, অর্থাৎ একটি পপুলেশনে যদি তার জিনের যদি পরিবর্তন হয়, জেনেটিক যদি কম্পোজিশনের যদি পরিবর্তন হয়, লিডস টু অরিজিন অফ নিউ স্পিসিস, তাহলে সেই পপুলেশন নতুন প্রজাতিতে পরিণত হবে। কীরকম বিষয়টা আমি একটু লেখার চেষ্টা করছি। তাহলে দেখো, চেঞ্জ ইন জেনেটিক কম্পোজিশন। তো এক্ষেত্রে ধরে থাকে একটি স্পিসিস আছে, স্পিসিস এ। ওকে, তাহলে কোনো একটা পার্টিকুলার প্রজাতির অন্তর্গত জীবগুলো প্রধানত ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে কনফাইন্ড থাকতে পারে। ধরা যাক এই স্পিসিস এর অনেকগুলো পপুলেশন আছে। আমি ধরে নিচ্ছি একটি পপুলেশন আছে পপুলেশন এ ড্যাশ, আরও একটি পপুলেশন আছে ধরা যাক পপুলেশন বি, এবং আরও একটি পপুলেশন আছে পপুলেশন সি। ওকে, তো ডারউইন এটা মনে করতেন, ডারউইন কিন্তু পপুলেশনকে গুরুত্ব দেননি। ডারউইন এটা মনে করতেন যে একটি স্পিসিস থেকেই নতুন ধরনের প্রজাতি তৈরি হতে পারে। ওকে, তো এক্ষেত্রে তিনি কিন্তু পপুলেশনকে গুরুত্ব দেননি, কিন্তু পরবর্তীকালে বা বর্তমানে এটাই বলা হয় যে ইউনিট অফ ইভলিউশন হলো পপুলেশন। তাহলে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের যে ডিফারেন্ট পপুলেশন থাকে এবং এই পপুলেশনগুলোই প্রধানত চেঞ্জ হয়ে যায়। কীরকম? ধরা যাক এই পপুলেশন এ ড্যাশে বিভিন্ন বিবর্তনগত শক্তি কাজ করলো, তাহলে ইভলিউশনারি গাইডিং ফোর্স কাজ করার ফলে এই পপুলেশন এ হয়তো স্পিসিস বিতে পরিণত হয়। ওকে, তাহলে কোনো পপুলেশনের উপর যখন বিবর্তনগত শক্তি কাজ করে, সেটি ভ্যারিয়েশন হতে পারে, সেটি অ্যাডাপ্টেশন হতে পারে, সেটি ন্যাচারাল সিলেকশন হতে পারে, সেটি জেনেটিক ড্রিফট হতে পারে, সেটি মিউটেশন হতে পারে। এরকম কিছু বিবর্তনগত শক্তি যখন কোনো পপুলেশনের উপর কাজ করে, তখন ওই পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি এবং জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তাদের যে জেনেটিক কম্পোজিশন সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়, এবং বেশ কয়েকটা জেনারেশন পরে সেই পার্টিকুলার পপুলেশন একটা নতুন প্রজাতিতে পরিণত হয়। তাহলে যে পপুলেশন একটি পার্টিকুলার স্পিসিসের অন্তর্গত ছিল, সেই পপুলেশনের মধ্যে যখন এই বিবর্তনগত শক্তি কাজ করে, তখন সেই পপুলেশন নতুন প্রজাতিতে পরিণত হয়, এবং এটাই হলো ইভলিউশনের একদম মডার্ন আইডিয়া, রাইট? আবার দেখো, এই পপুলেশন বি হয়তো অন্য একটা প্রজাতিতে পরিণত হলো, তার উপর ইভলিউশনারি গাইডিং ফোর্স কাজ করলো, তাহলে এটি হয়তো স্পিসিস সিতে পরিণত হলো। আবার দেখো, বা স্পিসিস সি এক্ষেত্রে যেহেতু আমি লিখেছি, এটা আমি ধরে নিচ্ছি যে এটা স্পিসিস ইতে পরিণত হলো। আবার দেখো, স্পিসিস সি যেটা আছে এটা হয়তো স্পিসিস ডিতে পরিণত হলো। তাহলে অনেক আগে কিন্তু একটি স্পিসিস ছিল, অর্থাৎ স্পিসিস এ ছিল, এবং সেই স্পিসিসে সময়ের সঙ্গে সঙ্গে তারা ডিফারেন্ট স্পিসিসে পরিণত হচ্ছে। তাহলে এই যে বর্তমানে প্রেজেন্ট ডেতে যে স্পিসিসের যে ডাইভার্সিটি, তাহলে প্রেজেন্ট স্পিসিস ডাইভার্সিটি
প্রেজেন্ট যে স্পিসিস ডাইভার্সিটি এটাই প্রধানত ইভলিউশনে স্টাডি করা হয়, অর্থাৎ বর্তমানে যে বিভিন্ন প্রজাতির আমরা যে জীব দেখতে পাই, অর্থাৎ অন্তত 30 মিলিয়ন প্রজাতির জীব দেখতে পাই, এরকম ভাবা হয় যে তারা ডিফারেন্ট স্পিসিস থেকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে তাদের উৎপত্তি ঘটেছে। তাহলে ইভলিউশনে এটাই স্টাডি করা হয় যে বর্তমানে ডিফারেন্ট ভ্যারাইটি অফ স্পিসিস আমরা যে দেখতে পাচ্ছি, সেই ভ্যারাইটি অফ স্পিসিস কিভাবে তারা ডিফারেন্ট পপুলেশন থেকে অরিজিন করলো, সেটাই প্রধানত ইভলিউশনে স্টাডি করা হয়। তাহলে ইভলিউশন মানে চেঞ্জ ইন জেনেটিক কম্পোজিশন অফ এ পপুলেশন অফ এ পার্টিকুলার স্পিসিস, যেটা লিডস টু অরিজিন অফ নিউ স্পিসিস। তো তাকেই আমরা বলবো বিবর্তন। সিম্পলি বাংলাতে এটাই বলা হয় যে বিবর্তন হলো অতি মন্থর, অর্থাৎ খুব স্লো এবং গ্র্যাজুয়াল প্রসেস বা বিরতিহীন ক্রম পরিবর্তন, যে পরিবর্তনের মধ্য দিয়ে একটি প্রজাতি থেকে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে, তো তাকেই আমরা বলবো ইভলিউশন। আইডিয়া আছে তো ইভলিউশন মানে ডিসেন্ট উইথ মডিফিকেশন, এটা বলছেন যে বিজ্ঞানী ডারউইন। তো ডারউইন বলছেন যে বর্তমানে আমরা পৃথিবীতে যা সমস্ত স্পিসিস দেখি, প্রকৃতপক্ষে তারা যদি ডিসেন্ট হয়, মানে ডিসেন্ডেন্ট তারা যদি হয়, এবং তাদের যারা পেরেন্টাল যে সমস্ত স্পিসিস ছিল, সেই পেরেন্টাল স্পিসিস মডিফাই হতে হতে, পরিবর্তিত হতে হতে প্রধানত এত রকমের ভেরিয়েশন যুক্ত স্পিসিস দেখা যায়। কিরকম? তো অ্যাকর্ডিং টু ডারউইন, তাহলে এবার আমরা যেটা আলোচনা করব সেটি হলো ডিসেন্ট উইথ মডিফিকেশন। সো ডিসেন্ট উইথ মডিফিকেশন, ওকে। তাহলে আমি একটা ছবি আঁকছি, এটি হলো অ্যানসেস্ট্রাল স্পিসিস, ওকে। তো এই অ্যানসেস্ট্রাল স্পিসিস বা এই প্রাচীন প্রজাতি থেকে বর্তমানে ডিফারেন্ট টাইপের প্রজাতির উৎপত্তি ঘটবে। তাহলে এক্ষেত্রে কিছু ডিসেন্ডেন্ট, তাহলে যত ইভলিউশন, যত প্রোগ্রেস করবে সময়ের সঙ্গে সঙ্গে এই অ্যানসেস্ট্রাল স্পিসিস হয়তো বা ডিফারেন্টভাবে তারা মডিফাইড হবে। একটিকে এরকম দেখতে হবে, একটিকে এরকম দেখতে হবে। আমি জাস্ট এক্ষেত্রে বোঝানোর চেষ্টা করছি, ওকে। তো একটিকে ধরা যাক এরকম টাইপের দেখতে হলো, তাহলে এই যে ডিফারেন্ট, তাহলে এরাই হলো ডিসেন্ডেন্ট, ওকে। সো একেই আমরা বলবো ডিসেন্ডেন্ট বা ডিসেন্ট আমরা বলতে পারি। তো এখান থেকে ধরা যাক একটি নতুন প্রজাতি তৈরি হলো, ওকে। ধরা যাক এটি হলো স্পিসিস এ, ওকে। আবার এখান থেকে ক্রমশ পরিবর্তনের মধ্য দিয়ে ধরা যাক তৈরি হলো স্পিসিস বি, অর্থাৎ এক্ষেত্রে যেটা আছে তো তার মধ্যে মডিফিকেশন ঘটলো, তাহলে এটি তৈরি হলো স্পিসিস বিতে। আবার এটা যেটাতে পরিণত হলো সেটি হলো স্পিসিস সি। তাহলে বিভিন্নভাবে সময়ের সঙ্গে সঙ্গে তারা বিভিন্নভাবে পরিবর্তিত হয়, তাহলে এরাই হলো প্রধানত ডিসেন্ডেন্ট। তাহলে প্রকৃতপক্ষে এই যে আমরা পৃথিবীতে যে ডিফারেন্ট টাইপের স্পিসিস দেখতে পাচ্ছি, এদেরকে আমরা বলবো ডিসেন্ট। তো এই ডিসেন্টগুলো কি হয়েছে, এরা প্রধানত মডিফাইড হয়েছে, অর্থাৎ প্রাচীন সময়ে এর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়েছে এবং তার ফলেই বর্তমানে ডাইভার্সিটি অফ স্পিসিস দেখতে পাই। তো ইভলিউশনে এটাই স্টাডি করা হয় যে কেন আমরা পৃথিবীতে এই ডিফারেন্ট ডাইভার্সিটি আমরা দেখতে পাই। ইভলিউশনে প্রধানত এটাই স্টাডি করা হয় যে পৃথিবীতে এই যে ভেরিয়াস টাইপস অফ স্পিসিস, অর্থাৎ প্রজাতির মধ্যে যে ডাইভার্সিটি, যে বৈচিত্র্য, সেটা কিভাবে এলো। তো ডারউইন বলছেন যে এই যে ডাইভার্সিটি অফ দ্য স্পিসিস, এদেরকে তিনি বলছেন ডিসেন্ট, এবং সেই ডিসেন্ট বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে, অর্থাৎ প্রাচীন কোনো স্পিসিস থেকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে তারা তৈরি হয়েছে, এবং সেই জন্যই এই আইডিয়াকে বলা হয় ডিসেন্ট উইথ মডিফিকেশন। এবার দেখো আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইডিয়া তোমাদেরকে দেব, যে ইভলিউশনে, অর্থাৎ পৃথিবীতে যে বিভিন্ন জীবের যে সংখ্যা বৃদ্ধি হয়, তার জন্য প্রধানত দুই ধরনের রিপ্রোডাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং আরেকটি হলো আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যৌন জনন। তো যৌন জননের মধ্য দিয়ে প্রধানত গ্যামেট তৈরি হয়, অর্থাৎ গ্যামেট যখন যুক্ত হয়, ফার্টিলাইজেশন হয়, জাইগোট তৈরি হয়, এবং সেই জাইগোট থেকে একটি নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয়। তো যৌন জনন এবং অযৌন জনন কিভাবে ইভলিউশনে সাহায্য করে? আমরা সবাই সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা ভাবি, কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনও কিভাবে ইভলিউশনে সাহায্য করে, একটু সেই আইডিয়া নিয়ে নাও। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। একটু দেখো, ধরা যাক সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে। ধরা যাক এটি হলো পেরেন্টস, ওকে। অর্থাৎ এই পেরেন্টস যখন পেরেন্টসের মধ্যে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটবে, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্য দিয়ে যতগুলো অফস্প্রিং তৈরি হবে, তারা কিন্তু কখনোই সিমিলার নয়। তাহলে এক্ষেত্রে যে অফস্প্রিং হবে, অফস্প্রিং নেভার সিমিলার। সো অফস্প্রিং নেভার সিমিলার উইথ পেরেন্টস, ওকে। অর্থাৎ কখনোই অফস্প্রিংয়ের মধ্যে কোনো রকম সিমিলারিটি থাকবে না, অর্থাৎ পৃথিবীতে দুটো জীব কখনো একই রকম হয় না। তো তাকেই আমরা বলবো ভ্যারিয়েশন। তাহলে
সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্য দিয়ে যত সন্তান তৈরি হবে কোনো অর্গানিজমসের, সেই সন্তানের মধ্যে কিন্তু কোনো রকমের মিল থাকে না। তো একেই আমরা বলবো ভ্যারিয়েশন। ওকে, এবং এই ভ্যারিয়েশনগুলো ক্রমশ জেনারেশন থেকে জেনারেশন অ্যাকুমুলেটেড হতে হতে, এই ভ্যারিয়েশন জেনারেশন থেকে জেনারেশন অ্যাকুমুলেটেড হতে হতে নতুন প্রজাতি তৈরি হয়। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভলিউশনে, কারণ ইভলিউশন মানেই তো মডিফিকেশন, ইভলিউশন মানেই তো পরিবর্তন। তাহলে যৌন জননের মধ্য দিয়ে যে সমস্ত জীব তৈরি হয়, পিতামাতার থেকে তাদের কিন্তু অনেকটাই বৈসাদৃশ্য থাকে, অনেকটাই ডিসিমিলারিটি থাকে, এবং সেই কারণে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জীব তৈরি হয় তাদের মধ্যে কোনো সিমিলারিটি থাকে না, তার মানে তাদের মধ্যে ভ্যারিয়েশন দেখা যায়, এবং জেনারেশন থেকে জেনারেশন এই ভ্যারিয়েশন চলতেই থাকে, এবং এক সময়ে আমরা দেখব, দীর্ঘ সময় পরে যদি আমরা দেখি তাহলে দেখব যে অনেক আগেকার যে স্পিসিস ছিল তার সঙ্গে বর্তমানের স্পিসিসের কিন্তু অনেকটাই অমিল আছে, অর্থাৎ তারা নতুন প্রজাতিতে পরিণত হয়েছে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন এইভাবে প্রধানত ইভলিউশনে সাহায্য করে। কিন্তু যদি আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বা অযৌন জনন যদি হয়, তো অযৌন জননে প্রধানত যে অফস্প্রিং তৈরি হয় বা যে জীব তৈরি হয় অযৌন জননের মধ্য দিয়ে, তারা প্রধানত পেরেন্টসদের মতো দেখতে হয়। ওকে, অর্থাৎ পেরেন্টসের সঙ্গে তাদের কোনো রকম ডিসিমিলারিটি থাকে না, কিন্তু তবুও অনেক সময় আসেক্সুয়াল রিপ্রোডাকশন অনেক সময় ইভলিউশনে সাহায্য করে। কিভাবে দেখো, আসেক্সুয়াল রিপ্রোডাকশনের যে পেরেন্টস থাকবে, তো পেরেন্টস জেনারেলি তারা যে অফস্প্রিং তৈরি করে, তাহলে এক্ষেত্রে পেরেন্টস দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রে যে অফস্প্রিং আমরা দেখতে পাচ্ছি, এই অফস্প্রিং কিন্তু এক্স্যাক্টলি সিমিলার উইথ পেরেন্টস। ওকে, অর্থাৎ এই যে অফস্প্রিং বা সন্তান যেটা তৈরি হয়েছে সেটা পেরেন্টসের থেকে একদম কিন্তু একই রকম ক্যারেক্টারিস্টিক ফিচার্স। কিন্তু যদি কখনো তো পেরেন্টস থেকে, অর্থাৎ আসেক্সুয়াল রিপ্রোডাকশনও তো রেপ্লিকেশনের মধ্য দিয়ে হয়, কিন্তু যদি কখনো এরর্স ইন রেপ্লিকেশন হয়, অর্থাৎ রেপ্লিকেশনে যদি কোনো প্রবলেম হয় বা রেপ্লিকেশনে যদি কোনো ভুল হয়, অনেক সময় ATGC এরকম, যে আমরা জানি যে রেপ্লিকেশন যখন হয় তখন অ্যাডেনিনের, অর্থাৎ যে টেমপ্লেট স্ট্র্যান্ড থাকে, টেমপ্লেট স্ট্র্যান্ডে যদি অ্যাডেনিন থাকে তাহলে তার যে ডটার স্ট্র্যান্ড তৈরি হয় সেই জায়গায় থাইমিন তৈরি হবে। কিন্তু এই বিষয়টা যদি কোনোভাবে যদি চেঞ্জ হয়ে যায়, বিশেষত আসেক্সুয়াল রিপ্রোডাকশনে যদি এরকম হয়, অর্থাৎ এরর্স ইন রেপ্লিকেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে ভ্যারিয়েশন দেখা যাবে। ওকে, অর্থাৎ অফস্প্রিংয়ের মধ্যে ভ্যারিয়েশন তৈরি হবে এবং সেই ভ্যারিয়েশন কিন্তু ইভলিউশন ঘটাবে, রাইট? এবং প্রধানত এরকমভাবেই অত্যন্ত ব্রিফলি আমি তোমাদেরকে ডিসকাস করার চেষ্টা করলাম যে ইভলিউশন প্রধানত কিভাবে হয়। ইভলিউশন কাকে বলে? ইভলিউশন হলো স্লো এবং গ্র্যাজুয়াল প্রসেস, এবং যেটি প্রধানত অতি মন্থর এবং খুব ধীর গতিতে পরিবর্তন, এবং এটি কিন্তু কন্টিনিউয়াস পরিবর্তন, এবং এর ফলে একটি প্রজাতি থেকে আরও নতুন প্রজাতি তৈরি হয়। প্রকৃতপক্ষে ইভলিউশন কিভাবে হয় বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে আমি সাল ওয়াইজ আমি লিখে দিয়েছি যে বিভিন্ন সায়েন্টিস্ট কিভাবে ইভলিউশনকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। দেখো, সালগুলো পরপর লেখা আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে সিকোয়েন্সিয়ালি যেহেতু লেখা আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে ইভলিউশনের আইডিয়া কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথে আমি আলোচনা করলাম যে ইভলিউশন মানে হলো চেঞ্জ ইন জেনেটিক মেকআপ অফ এ পপুলেশন। একটা পপুলেশনের মধ্যে যে জেনেটিক যে কম্পোজিশন থাকে সেটা যদি পরিবর্তিত হয়, তাহলে সেই পপুলেশন নতুন প্রজাতিতে পরিণত হয়। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ডারউইন বলেছিলেন যে ইউনিট অফ ইভলিউশন হলো স্পিসিস, অর্থাৎ একটি প্রজাতি থেকে নতুন প্রজাতি তৈরি হয়। কিন্তু নিও ডারউইনিয়ান কনসেপ্ট এটা বলা হয় যে একটি প্রজাতির অনেকগুলো পপুলেশন থাকে, কোনো একটি পার্টিকুলার পপুলেশনে যদি বিবর্তনগত শক্তি কাজ করে, তাহলে সেই পপুলেশন নতুন প্রজাতিতে পরিণত হয়। তার সাথে সাথে আমরা দেখলাম যে ডিসেন্ট উইথ মডিফিকেশন মানে কি। তার মানে যখন কোনো অ্যানসেস্ট্রাল প্রজাতি থেকে যখন নতুন প্রজাতি তৈরি হয়, তারা মডিফাইড ফর্মে তৈরি হয়, তাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটে এবং সেই সমস্ত পরিবর্তনের মধ্য দিয়ে তারা তৈরি হয়। তো একেই আমরা বলবো ডিসেন্ট উইথ মডিফিকেশন। এর সাথে সাথে আমরা আলোচনা করলাম সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে ইভলিউশনে সাহায্য করে। প্রধানত সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্য দিয়ে একদম 100% ভ্যারিয়েশন তৈরি হবে। তাহলে সেই ভ্যারিয়েশনে যদি ইভলিউশনের গাইডিং ফোর্স হয়, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন এইভাবে ভ্যারিয়েশন সৃষ্টি করতে করতে নতুন প্রজাতি তৈরি করবে। কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনে প্রধানত ভ্যারিয়েশন তৈরি হয় না, কিন্তু যদি কোনোভাবে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় রেপ্লিকেশন যদি কোনোভাবে এরর ঘটে, তাহলে কিন্তু ভ্যারিয়েশন তৈরি হবে এবং সেই ভ্যারিয়েশন অনেক সময় ইভলিউশনে সাহায্য করবে। ওকে, সুতরাং এক্ষেত্রে আমি জাস্ট একটা বেসিক আইডিয়া তোমাদের দিলাম ইভলিউশন প্রকৃতপক্ষে কি, এবং কিছু টার্ম যেমন ডিসেন্ট উইথ মডিফিকেশন কাকে বলে, এবং ইভলিউশনের স্পিসিস এবং পপুলেশন এই দুটি শব্দ কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে ব্রিফ আইডিয়া দিলাম। এবং পরের দিন
ইম্পর্টেন্ট থিওরি নিয়ে আলোচনা করব, যেমন ল্যামার্কিজম সম্বন্ধে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে ডারউইনিজম নিয়ে আলোচনা করব। এবং বিশেষত মনে রাখবে যে ইভলিউশনে মেনলি যেটা পড়তে হবে, ল্যামার্কিজম তো একটা আইডিয়া তোমাদেরকে রাখতেই হবে এবং ডারউইনিজমের আইডিয়াও রাখতে হবে তোমরা ক্লাস 10 থেকেই কিন্তু ডারউইনের থিওরি পড়ে এসেছো এবং ডারউইনের থিওরি যেভাবে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নিউ ডারউইনিয়ান কনসেপ্টে যে কথা বলা হচ্ছে যে কিভাবে ইভলিউশন ঘটেছে, মেনলি তোমাদেরকে সেটাই পড়তে হবে। তাহলে ডারউইনিয়ান কনসেপ্ট পড়ার পরেই তোমাদের যেটা পড়তে হবে, বিভিন্ন ইভলিউশনারি গাইডিং ফোর্স কিভাবে ইভলিউশনে সাহায্য করে, অর্থাৎ ন্যাচারাল সিলেকশন কিভাবে কাজ করবে, ভেরিয়েশন কিভাবে কাজ করবে, ভেরিয়েশন কি, মিউটেশন কিভাবে কাজ করবে, মিউটেশন কাকে বলে, জেনেটিক ড্রিফট কাকে বলে, পপুলেশন বটলনেক আমরা কাকে বলবো, ফাউন্ডার এফেক্ট কাকে বলবো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে দেখবে এই ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে ইভলিউশন সম্বন্ধে তোমাদের আইডিয়া একদম পরিষ্কার হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড